আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কমপ্লেক্সিটি সম্পর্কে আলোচনা করব। এখন কমপ্লেক্সিটি কি? ধরুন যে একটি প্রবলেম 10 জন স্টুডেন্টের মাঝে দেওয়া হয়েছে, সেটিকে সলভ করতে হবে। তো এখন 10 জন স্টুডেন্ট নিশ্চয়ই সেম ওয়ে ফলো করে প্রবলেমটি সলভ করবে না। এক একজন হয়তো এক এক রকম অ্যালগরিদম ইউজ করে প্রবলেমটির সলিউশন দিতে পারে। তো 10 জন 10 রকম উপায়ে প্রবলেমটি সলভ করে আনলো। এখন কথা হলো যে সেই সব অ্যালগরিদমের মধ্যে কোন অ্যালগরিদমটি সবচেয়ে বেস্ট, আমরা সেটা কিভাবে বুঝব? সেটি বোঝার একটি উপায় আছে। আমরা কমপ্লেক্সিটি বের করার মাধ্যমে বলে দিতে পারবো যে কোন অ্যালগরিদমটি সবচেয়ে ভালো আর কেনই বা ভালো হবে। কমপ্লেক্সিটি কিভাবে বের করে সেটা কিছুক্ষণ পর আমরা বুঝতে পারবো। এখন কমপ্লেক্সিটি মূলত দুই ধরনের হয়, একটা টাইম কমপ্লেক্সিটি, অন্যটি স্পেস কমপ্লেক্সিটি। এই ভিডিওতে আমি শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী যে ভিডিওটি আসবে সেখানে স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে কিছু কথা বলবো। এখন টাইম কমপ্লেক্সিটি বলতে আসলে কি বোঝায়? টাইম কমপ্লেক্সিটি বলতে বোঝায় যে একটি প্রোগ্রাম রান করতে মোট কতটুকু সময় লাগে সেই সময়ের পরিমাপ। চলুন একটি উদাহরণের মাধ্যমে সেটি আরও স্পেসিফিকভাবে বোঝা যাক। এখানে সিতে একটি কোড আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুটি সংখ্যা যোগ করে সেই যোগফলটি প্রিন্ট করা হয়েছে। শুরুতে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, n1 n2 এবং রেজাল্ট। এরপর 30কে আমরা n1 ভেরিয়েবলে অ্যাসাইন করলাম এবং 50কে n2 ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে। দেন এই রেজাল্ট এই লাইনে আমরা n1 এবং n2 দুটোকে যোগ করেছি এবং যোগ করার পর যোগফলকে আমরা রেজাল্ট ভেরিয়েবলে স্টোর করেছি বা অ্যাসাইন করেছি। তাহলে এই লাইনে মোট দুটি অপারেশন হয়েছে, একটি হচ্ছে এডিশন অপারেশন, অন্যটি অ্যাসাইনমেন্ট অপারেশন। আর এই উপরের এই লাইন দুটোতে দুটি অপারেশন হয়েছে এবং অপারেশন দুটি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। অর্থাৎ এই প্রোগ্রামটিতে সর্বমোট 4টি অপারেশন হয়েছে, এর মধ্যে 3টি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন, একটি হচ্ছে এডিশন অপারেশন। তাহলে আমাদের এই প্রোগ্রামটির কমপ্লেক্সিটি কী হবে? তাহলে কি আমরা বলতে পারি যে এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি অর্ডার অফ 4 অথবা বিগ ও অফ 4? না, তা কিন্তু আমরা কখনোই বলবো না। এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি হবে অলওয়েজ অর্ডার অফ 1। কেন অর্ডার অফ 1 আমরা বলছি? এর কারণ হলো যে এখানে n1 এবং n2তে যদি আমরা 30, 50 না দিয়ে যদি 300, 500, 3 lakhs, 5 lakhs or 3 crore, 5 crore যাই দিতাম না কেন, এখানে অপারেশনের সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকতো। অর্থাৎ অপারেশন সংখ্যা যে 4টা, এই 4টা অপারেশনই সবসময় হতো। এখানে n1 এবং n2 এর মানের উপর কিন্তু এটা নির্ভর করছে না। n1, n2 আমরা মন মতো যে কোনো সংখ্যায় আমরা দিতে পারি, তাতে কিন্তু আমাদের অপারেশন সংখ্যা সম্পূর্ণ কনস্ট্যান্ট থাকছে। অর্থাৎ যে প্রোগ্রামে আমাদের অপারেশন সংখ্যা প্রোগ্রামের ইনপুটের উপর নির্ভর করে না, অপারেশন সংখ্যা অলওয়েজ ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে, সেই প্রোগ্রামটির টাইম কমপ্লেক্সিটি হবে অলওয়েজ অর্ডার অফ 1। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে টাইম কমপ্লেক্সিটির হিসাব জানাটা আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। আমরা যদি এই হিসাবটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু কোন প্রোগ্রামের কমপ্লেক্সিটি কত সেটা আমাদের প্রোগ্রাম বা অ্যালগরিদম রান করে এরপর বলতে হবে না। একটা প্রোগ্রাম দেখেই আমরা কিন্তু বলে দিতে পারবো যে এই প্রোগ্রামটি যদি রান করা হয় তাহলে কেমন সময় লাগতে পারে। তো এটা আমাদের জন্য ভালো না? আমাদের অনেক সময় বাঁচাতে এই কমপ্লেক্সিটি হিসাব অনেক কাজে দিবে।
চলুন এখন আমরা আরেকটি এক্সাম্পলের সাহায্যে কমপ্লেক্সিটি হিসাব করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ধারার যোগফলের প্রোগ্রাম লেখা আছে। ধারা নামটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। আমরা মেনলি নবম দশম শ্রেণীতে ধারা রিলেটেড অনেক ম্যাথ করে আসছি। তো সমান্তর ধারার যোগফলের সূত্রটি হচ্ছে n × n+1 / 2। এটা আমরা সকলেই জানি। এবং ধারাটি যদি এমন হয় যে 1 থেকে n পর্যন্ত প্রতিটি পূর্ণ সংখ্যা যোগ করে সেই যোগফলটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো এই ধরনের প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি কত সেটা এখন আমাদের দেখার বিষয়। তো শুরুতে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং n এর মান আমরা ইনপুট নিচ্ছি scanf এর সাহায্যে। এই তৃতীয় লাইনে এখন আমাদের কয়টি অপারেশন সংঘটিত হচ্ছে সেটা আমাদেরকে গুণে বের করতে হবে। এখানে এইটুকুতে যে অপারেশন হচ্ছে সে গুণ যোগ এবং ভাগ। তো গুণ যোগ ভাগ করার ফলে যে মানটা আমাদের আসবে সেটা আমরা রেজাল্ট নামক ভেরিয়েবলে অ্যাসাইন করে দিচ্ছি। অর্থাৎ এখানে মোট 4টি অপারেশন হচ্ছে, 3টি গাণিতিক অপারেশন এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেশন। এরপর আমরা রেজাল্টকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো যে scanf এবং printf, অর্থাৎ আমরা যখন ইনপুট নিচ্ছি এবং আমাদের রেজাল্টটি আমরা প্রিন্ট করে দেখাচ্ছি, এই দুইটা লাইনকে কখনোই কমপ্লেক্সিটির হিসাবের ক্ষেত্রে আমরা কনসিডার করব না। এর কারণ হলো যদি আমরা কনসিডার করিও তারপরও কিন্তু আমাদের কমপ্লেক্সিটির মানের কোনো তারতম্য হবে না, আগে যা ছিল তাই থাকবে। তো এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত এটা এখন আমাদের বের করতে হবে। দেখুন এখানে n এর মান আমরা জানি না কেন, 1, 2, 100, 200 বা 1 লাখ 2 লাখ জানি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের অপারেশন সংখ্যা সেম, অর্থাৎ 4টি অপারেশনই সংগঠিত হবে। যোগ গুণ ভাগ এই 3টি গাণিতিক অপারেশন এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেশন। যে ধরনের প্রোগ্রামে আমাদের অপারেশন সংখ্যা ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে এবং অপারেশন সংখ্যা কখনোই ইনপুটের মানের উপর নির্ভর করে না, এ ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অলরেডি জেনে এসেছি যে এর কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1 বা big O of 1। তাই এটারও কমপ্লেক্সিটি big O of 1 বা অর্ডার অফ 1। তাহলে আমরা বলতে পারি যে এখানে এই প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের এই অপারেশনের সংখ্যা ইনপুটের মানের উপর নির্ভর করছে না, তাই এই প্রোগ্রামটির কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। আমরা এর আগের উদাহরণে যে ধারার যোগফলের প্রবলেমটি সলভ করেছিলাম সূত্রের মাধ্যমে, ওই একই প্রবলেম এখানে সলভ করব একটু ভিন্ন উপায়ে, সেটা হবে লুপের মাধ্যমে। এতে করে কিন্তু আমাদের আউটপুটের কোনো পরিবর্তন আসবে না, আমাদের রেজাল্ট সেমই আসবে। শুরুতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি এবং n এর মান ইনপুট নিচ্ছি এবং রেজাল্টে আমরা 0 অ্যাসাইন করে দিলাম। যদি আমাদের n এর মান সাপোজ 4 হয় তাহলে এই লুপটি কতবার চলবে? তাহলে লুপটি চলবে হলো i এর মান 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4 4বার লুপ ঘুরবে। এবং n এর মান যদি 10 হয় তাহলে আমাদের এই লুপটি ঘুরবে i এর মান 1 থেকে i এর মান 10, অর্থাৎ 10 বার। এবং প্রতিবারই রেজাল্টের সাথে আমাদের i এর মান 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে রেজাল্ট নামক ভেরিয়েবলে আমরা স্টোর করছি এবং পরবর্তীতে এই রেজাল্টকে আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। এখানে আমরা রেজাল্টকে সংক্ষেপে r দিয়ে প্রকাশ করেছি আমাদের বোঝার সুবিধার্থে। তো যেমন বলেছি যে n এর মান যদি 10 হয় তাহলে রেজাল্টের সাথে আমাদের প্রথমে i এর মান 1, অর্থাৎ 1 যোগ হবে 0 + 1। এই 1কে আমরা রেজাল্ট ভেরিয়েবলে রাখলাম এবং পরবর্তীতে যখন আমাদের i এর মান 1 বাড়লো, অর্থাৎ i এর মান যখন 2, তখন আবার রেজাল্টের সাথে আমাদের 2 যোগ হয়ে হলো আমাদের রেজাল্ট 3। এভাবে i এর মান যখন বাড়তে বাড়তে
10 পর্যন্ত আসলো তখন আমাদের একটা রেজাল্ট আমরা পেলাম যে 45 + 10 55। কিন্তু এখন কথা হচ্ছে আয়ের মান যখন বেড়ে 10 থেকে 11 হলো তখন কি ঘটবে। আয়ের মান যখন 11 তখন এন এর মান তো 10, কিন্তু 11 কি 10 এর চাইতে ছোট অথবা সমান? না, 11 কিন্তু এন এর 10 এর চাইতে বড়। এখন আয়ের মান এন এর চাইতে বড় হওয়ার জন্য লুপে আর ঢুকবে না, লুপ থেকে বের হয়ে যাবে এবং রেজাল্টটি আগের যে রেজাল্ট সেটি প্রিন্ট করে দেখাবে। তো এখন এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত? যেহেতু এখানে এন এর মান যখন 10 তখন লুপ ঘুরছে আমাদের 10 বার। এখানে 10 বার লুপ ঘুরছে বলতে এখানে যতবার লুপ ঘুরবে ততবার কিন্তু 2টা করে অপারেশন হচ্ছে, একটা যোগ অপারেশন বা এডিশন অপারেশন আর একটি অ্যাসাইনমেন্ট অপারেশন। তো যখন আমাদের এন এর মান 1 তখন কিন্তু আমাদের 2টা অপারেশন হচ্ছে। এন এর মান যখন 2, তাই এন এর মান যখন 2 তখন আমাদের অপারেশন হবে 4টি, এবং এন এর মান যখন 3 অপারেশন 6টি। এভাবে এন এর মান যখন 10 তখন লুপ ঘুরবে 10 বার, কিন্তু 10 বারে প্রতিবারে 2টি করে, মোট আমাদের 10 দুগুণে 20টি অপারেশন সংগঠিত হবে। সো এটাকে আমরা লিখতে পারি এর কমপ্লেক্সিটি অর্ডার অফ টুয়াইস n। 2কে আমরা প্রথমে দিয়ে দিলাম, এবং এখানে 2 যেহেতু একটা কনস্ট্যান্ট তাই একে বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা বলতে পারি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n বা বিগ ও অফ n। এর কারণ হলো আমাদের অপারেশন সংখ্যা ইনপুটের মানের সমানুপাতিক।